ওয়েলকাম। 2016-র যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন 16 প্যানেলের, যাদের আবার পরীক্ষা দিতে হচ্ছে, তাদেরকে ভোটের ডিউটিতে দেওয়া নিয়ে একটি বিতর্ক তৈরি হয়েছে বিভিন্ন কারণে। আর একটা বিষয়, এই ভেরিফিকেশন যেটা নবম দশমী, সেখানে কিন্তু হ্যারাসমেন্ট কথাটা অনেকে ব্যবহার করছেন। সরাসরি সেটা ব্যবহার করছি না আমি, কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু খুব ভালো অভিজ্ঞতা প্রার্থীদের হচ্ছে না। বিশেষ করে ইন সার্ভিস যারা আছেন তাদের সবজনের খবর আমি জানি না, হয়তো আপনাদের সবার সাথে নাও মিলতে পারে, কিন্তু কিছু ক্ষেত্রে খুব তিক্ত অভিজ্ঞতা। সেই জন্য কয়েকটি টিপস দেব। টিপস বলতে এই কারণেই, তারা যে অভিজ্ঞতা শেয়ার করছেন আপনারা এইভাবে করে একটু জেনে যাবেন, তাহলে একটু ভেরিফিকেশন অন্তত বিরক্তিকর অভিজ্ঞতা কিছুটা হলেও কম হবে। একদম লাইনে দাঁড়িয়ে যেভাবে করে ভেরিফিকেশন হচ্ছে, যারা ভেরিফিকেশন করছেন তাদের নিয়েও নানা প্রশ্ন কিন্তু এর প্রার্থীরা করছেন। এই দুটো বিষয় নিয়ে আজকে বলবো। প্রথমেই যেটা সংবাদপত্রে বেরিয়েছে, বা যেহেতু শিক্ষকতার সাথে যুক্ত আছি, 2016-র যে শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন, যাদের চাকরির এই মুহূর্তে ভ্যালিডিটি 31 অগাস্ট, তার প্রেক্ষাপট কী সেসব ইতিহাসে আমি যাচ্ছি না, আমরা সবাই জানি। কিন্তু তাদেরও সবাইকেই প্রায় ইলেকশন যেটা হচ্ছে 2026-এর যে আমাদের অ্যাসেম্বলি ইলেকশন, সেখানে ডিউটি ট্রেনিংয়ের চিঠি এসছে এবং ডিউটি এসছে। এটা নিয়েই বিতর্ক। যারা 2016 শিক্ষক শিক্ষিকা আছেন তাদের বক্তব্য হচ্ছে, আমরা তো যোগ্য নই বলে আমাদের প্যানেলই বাতিল করে দিয়েছেন, তাহলে আমাদের কেন ভোটের ডিউটিতে পাঠাচ্ছেন? শুধু তাই নয়, যারা প্রায় 1003 হবে, কম বেশি সংখ্যাটা হতেই পারে, 1003 মতো শিক্ষক শিক্ষিকা যারা কোয়ালিফাই করতে পারেননি, অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট এবং নবম দশম মিলে যে পরীক্ষা আবার নতুন করে 25-এ SLST হয়েছে, সেখানে তারা যোগ্যতা অর্জন করতে পারেনি, তাদের ভবিষ্যৎ নিয়ে কিন্তু অন্ধকার রয়েছে। এখনও কোনো গাইডলাইন নেই কি হবে 31 অগাস্টের পর তাদের চাকুরি। এবার তাদেরও কিন্তু চিঠি এসছে। তাহলে এক কথায় তারা তো সেই অর্থে আপনাদের কাছে আবার যোগ্যতার পরীক্ষায় ব্যর্থ হয়েছে, তাদের ভাষায়, আমার কথা নয় কিন্তু। তাহলে তাদেরকে বেশিরভাগেরই আবার আপনারা ইলেকশন ডিউটিতে পাঠাচ্ছেন। তাহলে কোনটা যোগ্য কোনটা অযোগ্য, আমাদের মধ্যে কি বিচার করতে চাইছেন? এটা নিয়ে কিন্তু তাদের একটা ক্ষোভের জায়গা তৈরি হয়েছে, যে আমরা মরেছি আমাদের জ্বালায়, আমাদের ভেরিফিকেশন, নবম দশমের ইন্টারভিউ বাকি, কাউন্সেলিং একাদশ দ্বাদশের বাকি, তার মধ্যে আপনারা আমাদের আবার এই ভোটের টিঙে ঢুকিয়ে দিয়েছেন। এবারে এখানে একটা যুক্তি আসবে যে আপনারা বেতন পাচ্ছেন, ডিউটি কেন যাবেন না? এটা কর্তব্যের মধ্যে পড়ে। যারা এই প্রশ্নটা তুলবেন, অবশ্যই আপনাদের অ্যাঙ্গেল থেকে আমি বলবো যথাযথ প্রশ্নটা, যে আপনি বেতনভুক্ত হলে ট্রেজারি থেকে এই ইলেকশন ডিউটিটা করতে হয় বাধ্যতামূলক। কিন্তু প্রেক্ষাপটটা কিন্তু ইনাদের ক্ষেত্রে একটু হলেও আলাদা, যে যাদের চাকরির অনিশ্চয়তা রয়েছে, অনেক এত কিছুর পরে সফল হতে পারেননি, একটা অনগোয়িং প্রসেস চলছে, তার মাঝখানে ভোটের ডিউটি করাটা যে বিশেষ করে আমাদের রাজ্যে কতটা যন্ত্রণাদায়ক, সেটা 2008 সাল থেকে আজকে 2026 অবধি ডিউটি করতে করতে অন্তত 13-14টা বা তারও বেশি ভোটের প্রিজাইডিংয়ের করার অভিজ্ঞতা থেকে বলছি, সত্যি খুব যন্ত্রণাদায়ক, খুব কষ্টকর বটে আমাদের এখানে ভোট করাটা, হয়তো সব জায়গাতেই। ফলে সে এটা মানে হয়তো কাজটা একদিনের, আর একদিন আগে যেতে হয়, কিন্তু তার যে প্রেশার থাকে একটা, এটা কিন্তু সত্যি খুব। আর বিভিন্ন ক্ষেত্রে চারিদিকে যা হয় সেটা আপনারা জানেন, সংবাদ মাধ্যমের দৌলতে, সোশ্যাল মিডিয়াতে দৌলতে। ফলে এই জায়গাটা নিয়ে কিন্তু একটা ক্ষোভের জায়গা তৈরি হয়েছে। আমি কোনো পক্ষে বিপক্ষে না যেও শুধু এটুকুই বলবো, যে অন্তত যারা অনগোয়িং প্রসেসের মধ্যে রয়েছে, নবম দশমে যারা, সামনে যে কোনো দিন তাদের ভেরিফিকেশন ইন্টারভিউ রয়েছে, তাদের যদি আবার এই ভোটের ট্রেনিংটার মধ্যে, ভোটের মধ্যে ঢুকে যেতে হয়, তাহলে কিন্তু ব্যাপারটা সত্যিই তাদের পক্ষে একটু প্রেশারের। জানি না বিষয়টা ইলেকশন কমিশনের মধ্যে, আর এখানে ভোটের ডিউটিতে না গেলে অনেক সমস্যা আছে, অনেক রকম ঝামেলা পোকাতায়, কিন্তু আবার যিনি সফল হননি তার আর কিসের ঝামেলা? আমার চাকরি থাকবে কি না, আর আমাকে ভোটের ডিউটি শোকজ করলে করবে, এই ধারণা কিন্তু কারো কারোর মধ্যে তৈরি হচ্ছে। যাক, এইটা একটা বিতর্ক তৈরি হয়েছে বলে এটা আপনাদের সামনে একটু বললাম। এই কারণে আপনাদের কি মনে হয়, কোনটা সঠিক, ভোটের ডিউটি দেওয়ার পক্ষে না বিপক্ষে? দেখুন, ঝগড়া জাটি কিন্তু বলছি না, আপনার মতটা যদি পারেন একটু কমেন্ট করবেন। এবারে যে ইম্পর্টেন্ট বিষয়টা, সেটা হচ্ছে নবম দশমের ভেরিফিকেশন চলছে, আমরা জানি। 2-3 দিন আগে একটি পোস্টে একজন ইন সার্ভিস স্যার অনেকগুলো কমেন্ট করেছেন। আর আমার পরিচিত, যেহেতু আমি উত্তরবঙ্গে চাকরি সূত্রে দীর্ঘদিন ছিলাম, বেশ কিছু পরিচিতজন আছেন শিক্ষক শিক্ষিকা, এবং যে কজন আছেন আমি একদম খুব মানে দায়িত্ব নিয়ে বলতে পারি, তারা যথেষ্ট যোগ্যতা সম্পন্ন, যোগ্যতা দিয়েই এসছে, অন্তত তারা টাকা দিয়ে চাকরি পাওয়ার মতন অবস্থা তাদের নয়, সেই যোগ্যতা তাদের আছেন, এবং তারা এই ক্ষেত্রেও দুটো জায়গাতেই কোয়ালিফাই করেছেন, এবং তাদের কাছ থেকে অভিজ্ঞতা শুনছিলাম যে
যে প্রাণদা জানো না যা করছে, নর্দার্ন রিজনের কথা বলছি, খুব বিচ্ছিন্ন রকম ভোগাচ্ছে। অন্যান্য দুই একটা রিজনেও প্রথম কথা কোথাও কোথাও তো বিরাট লাইন, সে রেশনের লাইনের মতো লাইনে দাঁড় করেছে প্রার্থী। আপনি 2016 ইন সার্ভিস কি নতুন, আপনি যোগ্যতা অর্জন করেছেন, অর্থাৎ আপনি একজন হবু শিক্ষক বা শিক্ষিকা, একটা মিনিমাম প্রসিডিওর আছে। যাই হোক, সেসবের তোয়াক্কা না করে লাইন, এবং সবচেয়ে বড় ব্যাপার যা যা ডকুমেন্টস স্কুল সার্ভিস কমিশন তো বলে দিয়েছে, আপনি সেগুলো নিয়ে যাচ্ছেন। এবার যেন ওখানে একটা ভাইবা হচ্ছে, হ্যাঁ এইটা শুনিয়ে আমি অবাক হলাম। ওরা দেখছে, মুখে আপনাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা আপনার কবে গ্র্যাজুয়েশন কত সালে, কোন ইউনিভার্সিটি বলুন তো, বিএডটা কোথাকার। এবার অনেক সময় তাড়াহুড়ো করে বলতে যেয়ে কিন্তু আমাদের ভুল হয়, হতে পারে হয়তো আমার সাপোজ 2016, আপনি 2015, এইটা সিলি মিস্টেক, এগুলো প্রত্যেকটা মানুষের, এটাকে আমি ভুল বলতে রাজি না, এগুলো হয়। কেউ এরকম বলে ফেললে বাকিদের সামনেই, সব রিজন কিন্তু নয়, কোথাও কোথাও বাকিদের সামনেই হয়তো এমনভাবে বলে ফেলছেন কিছু কথা যেটা হয়তো খুব অসম্মানজনক। এটা না করাই উচিত। একজন শিক্ষক বা শিক্ষিকা, তিনি হয়তো সিলেক্ট তিনি অবশ্যই হবেন, বা সে যোগ্যতা তার আছে বলে এই জায়গায় এসছেন। আবার সব কর্মচারীরাই যে সেখানকার কর্মীরাই তা করছে তাও কিন্তু নয়, কিছু কিছু জন, এবং তাদের ডকুমেন্টসগুলো কখন কোনটা চাইছে, কিভাবে দেখতে চাইছে সেটা নিয়ে। এবং কেউ কেউ এমন আছে দুই একজন যারা হয়তো পোস্ট গ্র্যাজুয়েট নয়, আন্ডার গ্র্যাজুয়েট, অর্থাৎ 9, নবম দশমের জন্য গ্র্যাজুয়েশন হলে হবে, মাস্টার ডিগ্রির দরকার নেই না। আপনার পিজি সার্টিফিকেট কাগজপত্র দিন, আপনার অ্যাপ্লিকেশনে তিনি দেখাননি, দেখানো তো প্রয়োজন নেই হয়তো, না দেখান, এটা নেই কেন আপনার, মানে এমন কিছু প্রশ্ন। তাতে করে মনে হচ্ছে যারা ওই ভেরিফিকেশন করছেন তাদের হয়তো অনেকটা সেই ধরনের ট্রেনিং দেওয়া হয়েছে কিনা সন্দেহ। এই দেখে না আমার একটা কথা, যদিও দুটো এক জিনিস নয়, মনে পড়লো ওই ভোটের রিসিভিং কাউন্টার, ধরুন ভোট জিনিসপত্র নিয়ে আগের দিন তো ভোট করতে যেতে হয় ভোট কেন্দ্রে, একটা নির্দিষ্ট ফরম্যাট বলে দেয় আপনাকে এই করতে হবে, এই জিনিসগুলো রেডি করে নিয়ে আসবেন জমা নেওয়ার সময় ইভিএমের সাথে, তৈরি মুড়ি করে নিয়ে আসছি, ভোট করে এসে খাওয়া নেই নাওয়া নেই, ওইটা একটা প্রেশার। জমা দেওয়ার সময় যারা ওই কাউন্টারে থাকে না, উদ্ভট একটা কাগজ চেয়ে বসে, যার কোনো আগে বলেনি যেটা লাগবে। এই নিয়ে অনেক সময় তর্ক বিতর্ক, বাকবিতণ্ডা হয়েছে, আমার সাথে শুধু নয় অনেকের সাথেই, যে আপনারা আগে কেন বলেননি, এটা আমি এখন দিতে পারবো না। ওই রকম একটা অবস্থায়, বিধ্বস্ত অবস্থায়, তখন নতুন পেপার তৈরি করা সম্ভব নয়। আপনারা আগে বলে দেবেন এইটা এটা করতে হবে, তখন বলছে আপনি এটা কেন করেননি, আরে বাবা আপনি তো বলেননি আমাকে এটা তৈরি করতে। অনেকটা যেন সেই রকম, যে এইটা কেন আনেননি, এটা কেন করেননি, এই ধরনের বিষয়গুলো হচ্ছে। আর কোথাও কোথাও এমনভাবে লাইন দাঁড়িয়ে বিষয়গুলো হচ্ছে, হয়তো এখন তো গরম বেড়ে গেছে আপনারা জানেন, ফলে সুষ্ঠুভাবে হয়তো বিষয়টা হচ্ছে। এর জন্য কর্মীর অভাব কিনা জানি না, বা আগের ভেরিফিকেশনের যে অনেক বাদ গেছে তার অভিজ্ঞতা থেকে এসএসসি ঝালিয়ে নিচ্ছে, হয়তো যে ডকুমেন্টসগুলো দিচ্ছেন তা জেনুইন কিনা তা ধরার জন্য হয়তো আপনাকে মৌখিকভাবে জিজ্ঞাসা করছে। নিশ্চয়ই তার পিছনে উদ্দেশ্য আছে, আমি উদ্দেশ্যটা নিয়ে প্রশ্ন তুলছি না, আমি পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছি। আপনি প্রথম কথায় ভেরিফিকেশন আপনি 1000বার ভালোভাবে ভেরিফিকেশন করুন, যাতে পরে যে বাদ না দিতে হয়, আমি সেটাকে সাধুবাদ জানাচ্ছি, আমি কিন্তু তার বিরুদ্ধে নই। কিন্তু যে পদ্ধতি বা সিস্টেমটাই হচ্ছে, অনেক ক্ষেত্রে হয়তো প্রার্থীরা বিভিন্ন জায়গা থেকে ঘাবড়ে যাচ্ছেন, একটা এমনিতে লেন্দি প্রসেস চলছে, কতদিন অপেক্ষায় রয়েছে, এর মধ্যে যে তারা অনেক ক্ষেত্রে বিষয়টা হ্যারাসমেন্টের পর্যায়ে তারা নিয়ে নিচ্ছে বিষয়টাকে। ফলে এই বিষয়গুলো অনলাইনের যুগে এটাকে আরও বেশি সরলীকৃত করা। তাই জন্য আপনারা ভেরিফিকেশনে যাওয়ার আগে যে জিনিসগুলো নিয়ে যাচ্ছেন, দুটো সেট সুন্দর করে রেডি করবেন, অরিজিনাল এবং জেরক্সের 2টো কপি। আর যেটা নিজের বিষয়গুলো, ও ভালো কথা, আর একটা বলে দিই, নামের স্পেলিং বলুন, বাবার নাম কি স্পেলিং বলুন, জিজ্ঞাসা করছে কিন্তু। মাধ্যমিক কোন ইয়ার কত % নম্বর আছে আপনার, উচ্চ মাধ্যমিক কোন ইয়ার কত % নম্বর আছে, গ্র্যাজুয়েশনে কী ছিল কত % নাম্বার আছে, বিএড কোন কলেজ থেকে পড়েছেন, কোন ইউনিভার্সিটি, এই যে এই বিষয়গুলো না একটু দেখে নেবেন। আপনার মুখস্থ থাকবারই কথা, তবুও সিলি মিস্টেকটার থেকে বেরিয়ে আসার জন্য আমি এটা একবার স্মরণ করিয়ে দিলাম, শুধুমাত্র একবার একটু এগুলো না একটু দেখে যাবেন, যাতে আপনি ওখানে যে আরও 5 জন 10 জন বা তারও বেশি মানুষের সামনে কোনো কথা আপনি কেন শুনবেন, আপনি যোগ্যতায় এসছেন, আপনি কাউকে তেল দিয়ে কিন্তু এখানটায় আসেননি। আত্মসম্মানের জিনিসটা সবার আছে, থাকা উচিত। আপনি একজন শিক্ষক বা শিক্ষিকা, হয়তো কেউ ইন সার্ভিস এখন, হয়তো কেউ অপেক্ষা করছেন কিছুদিন পরে হবেন। সেই জায়গার থেকে আমি বলছি, এই অভিজ্ঞতাগুলো বিভিন্ন দিক থেকে আসছে। একটু নিজে মনে করুন একটা ছোটোখাটো ইন্টারভিউ ভেরিফিকেশন দিন হবে, তার একটা না প্রাথমিক প্রস্তুতি নিয়ে যাবেন। আর আমার ভুল ত্রুটি যা আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।